সবাইকে নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। নাটোরে আসার পর থেকে আমি একটি হোটেলের নাম বারবার শুনছিলাম মানুষের মুখে, সেটা হচ্ছে প্রচুর হোটেল। তা আমরা এখন প্রচুর হোটেলের সামনে আছে, আপনারা দেখতে পাচ্ছেন ইসলামিয়া প্রচুর হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমরা হোটেলের ভেতরে যাব এবং এই হোটেলের খাবার ট্রাই করব, যেহেতু বেশ ফেমাস নাটোরে। নাটোর আসেন কিন্তু প্রচুর হোটেলের খাবারের স্বাদ নেন না এমন মানুষ খুব কমই আছে। নাটোর শহরের চকরামপুর অর্থাৎ নাটোর ঢাকা মহাসড়কের পাশেই অবস্থিত এই প্রচুর হোটেল। প্রায় 50 বছর পূর্বে শরীফুল ইসলাম প্রচুর হাতেই গড়ে ওঠে এই হোটেল। মূল নাম ইসলামিয়া প্রচুর হোটেল হলেও প্রচুর হোটেল নামেই বিখ্যাত হয়ে উঠেছে এই হোটেল। এই হোটেলের উন্নতির মূল কারণ হচ্ছে খাবারের মান ও দাম, যা নিয়ে স্থানীয় থেকে পর্যটক সবাই সন্তুষ্ট। তাই আমিও এখানকার খাবারের স্বাদ নিতে চলে এসেছি। খাবার খাবো এবং আপনাদের জানাবো কেমন লাগলো। ভালো আছেন? মানে এই হোটেলের নাম এখানে আসার পর থেকে শুনছি যে প্রচুর হোটেল। আমরা এখানে পেয়ে গেলাম হোটেল প্রতিষ্ঠাতার ছোট ছেলে, যিনি অসম্ভব ভালো মনের একজন মানুষ। তার কাছ থেকে হোটেল সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। আপনার নাম? মোহাম্মদ সুজন হোসেন লিটন। দই পাওয়া যাচ্ছে, পাশাপাশি মিষ্টি। আপনার এখানে কাঁচাগোল্লা পাওয়া যায়? কাঁচাগোল্লা পাওয়া যায় এখানে, কাঁচাগোল্লাও পাওয়া যায়, নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লা। পাশাপাশি এখানে বেশ কিছু মিষ্টি দেখতে পাচ্ছি আমরা, মিষ্টি আইটেম রয়েছে। দুধ সর, আচ্ছা কোথায় বসা যায় বলুন তো? প্রচুর হোটেলে প্রচুর মানুষ, কোথায় যে বসবো আমরা জায়গা পাচ্ছিলাম না, কোনো টেবিলেই ফাঁকা জায়গা নেই। প্রতিদিনই এখানে এমন ভিড় লেগেই থাকে। বাংলাদেশের নানা প্রান্ত থেকে প্রায় প্রতিদিনই এই ঐতিহ্যবাহী শহর নাটোরে হাজারো মানুষ ঘুরতে আসে। আর এই পর্যটকের মধ্যে অধিকাংশই অন্তত একবার হলেও এই হোটেলে ঢু মারতে ভুল করেন না। জানতে পারলাম প্রায় 200 জন মানুষ এখানে একসাথে বসে খাবার গ্রহণ করতে পারে। এখানে শীতাতপ নিয়ন্ত্রিত আলাদা একটি কেবিন রয়েছে, চাইলে আপনারা সেখানে বসেও খাবার খেতে পারেন। জাস্ট দামটা নামমাত্র সামান্য একটু বেশি। আমরা কেবিনেই বসবো এবং কেবিনে বসেই খাবার খাবো। আচ্ছা, আজকে কি কি রান্না হয়েছে? যদিও আপনারা খুব ব্যস্ত, কথা বলার মতো সেই সুযোগটা পাবেন না। তারপর আমি একটু দেখাই। হ্যাঁ, এগুলো কি মাছ নাকি ভাই? হ্যাঁ ভাই, মাছ, বল মাছ, রুই মাছ, অনেক আইটেম শেষ তো এখন। আইটেম শেষের দিকে। এখানে কি গরু, খাসি আর মুরগি? গরু, খাসি, মুরগি, হাঁস। এটা গরু। আচ্ছা, হাঁস। হ্যাঁ, প্রচুর হোটেলে কচু যেমন বিখ্যাত, তেমনি এখানে খাবারের আইটেমের কোনো শেষ নেই। যেমন মাছ, মাংস, সবজি দিয়ে তৈরি হরেক রকমের পদ। আমরা নাটোর শহর ঘুরে এখানে আসতে একটু দেরি হয়ে গেছে, এখন বাজে প্রায় 3টা। তাই অনেক খাবারই শেষ হয়ে গেছে এবং বাকিগুলো শেষের দিকে। এটা কি আইটেম? প্রচুর হোটেলের কচু। প্রচুর হোটেলের কচু। আচ্ছা, এটা বলেন ভাই, এটা প্রচুর হোটেলের কচু। আমরা যেহেতু এখানে একটু লেট করে এসেছি, তাই অধিকাংশ খাবারই শেষের দিকে। তাই আমরা সিদ্ধান্ত নিলাম প্রচুর হোটেলের বিখ্যাত কচু আর গরুর কালাভুনা ট্রাই করব। আমরা লক্ষ্য করছি এখানে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বেশ ভালোই নজর দেওয়া হয়। হোটেলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। খাবারের স্বাদ কেমন লাগছে? কচুর স্বাদ কেমন? প্রচুর কচু, এখানে বলছে প্রচুর কচু। কেমন লাগছে প্রচুর কচু? ভালো লাগছে। একটু কি বলছেন যে স্বাদটা আগের মতো সেই স্বাদটা ফিল করে আসছেন? তার মানে একসময় কচু খুব বিখ্যাত ছিল। আচ্ছা আচ্ছা। ভাইজান কি খাচ্ছেন আপনি? কেমন স্বাদ? ভালো। মানে সার্ভিসটা একটু বেশ ভিড় তো এখানে, সার্ভিসটা একটু স্লো হচ্ছে। খাবারের স্বাদ তো ভালো। আমি এখানে এসে তো এই হোটেলের নাম শুনছি অনেক। খাবারের স্বাদ এবং মান আমার কাছে বেশ ভালোই লেগেছে। আপনারা যদি কখনো নাটোরে আসেন তাহলে অবশ্যই এখানকার খাবার ট্রাই করতে ভুলবেন না। এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব আর আপনাদের নিয়ে যাব দীঘা পতিয়ার রাজবাড়ি অর্থাৎ উত্তরা গণভবন। চলুন যাওয়া যাক। এগুলো কি বিকেলের নাস্তা? বিকেলের নাস্তা কি কি বানান আপনারা? বিকেলের নাস্তা কি বানান? দুটো টিকিট দিয়ে টিকিট নিয়ে নিলাম দুটো। এটা উত্তরা গণভবন নাটোর। টিকিট মূল্য 60 টাকা টোটাল। আমরা এখন আছি নাটোর গণভবনের সামনে।
এই সেই দীঘাপতিয়া রাজবাড়ির সুবিশাল ফটক, দেখেই চোখ জুড়িয়ে যায়। দেখে মনে হয় এখনো কত নতুন এবং কি সুন্দর তার স্থাপত্য শিল্প। এই ফটকটির সৌন্দর্য নিশ্চিতভাবে যে কাউকে বিমোহিত করবে। এই ফটকের সামনে দুপাশে দুটি কামান রয়েছে। এই ফটকের ওপরে লক্ষ্য করলে দেখা যায় একটি বড় সড় ঘড়ি। এটি কোনো সাধারণ ঘড়ি নয়, এমন একটি ঘড়ি ব্রিটিশ রাজপ্রাসাদেও রয়েছে। সেই সময়ের ঘড়ি, কিন্তু এখনো সচল, যা কিনা প্রতি ঘন্টায় ঘন্টা দেয় এবং এর ঢং ঢং আওয়াজ বেশ দূর থেকে শোনা যায়। তার ওপরে অর্থাৎ ফটকের দোতলায় রয়েছে প্রহরীদের অবস্থানের জায়গা। ঐতিহ্যের জৌলুস, অতীতের রাজন্যের স্মৃতি, প্রাচীন তত্ত্ব আর ইতিহাসের সোনালী দিনগুলোকে বুকে ধারণ করে নীরব সাক্ষী হিসেবে দাঁড়িয়েছে নাটোরের দীঘাপতিয়া রাজবাড়ি। এই রাজবাড়ির মূল ফটক দিয়ে প্রবেশের শুরুতেই চোখে পড়বে একটি ব্রিজ। শোনা যায় এই ব্রিজের নাকি স্পেশাল একটি ব্যাপার রয়েছে, আর তা হলো রাজা রানী আসলেই নাকি এই ব্রিজ অটোমেটিক বের হয়ে আসতো এবং তারা চলে গেলে অটোমেটিক এই ব্রিজটি সরে যেত। এই ব্যাপারটি কতটুকু সত্যি তা জানি না, তবে ব্যাপারটি বেশ ইন্টারেস্টিং। রানী ভবানীর রাজবাড়ির তুলনায় এই রাজবাড়িটি বেশ পরিষ্কার। চারিদিকে শুধু সবুজ আর সবুজ এবং এর আশেপাশে রয়েছে হরেক রকমের ফুলের গাছ, দেখলেই মনটা জুড়িয়ে যায়। সামনে একটা কামান দেখা যাচ্ছে, কামানটা আমি দেখবো কেমন লাগছে। এখানে একটা ছোট কামান আছে, বেশ ভালো। এখানে বেশ কিছু ভাই ব্রাদার দেখা যাচ্ছে, সেলফি উঠাচ্ছে। হ্যালো সবাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। কেমন লাগছে বেড়াতে এসে? অনেক সুন্দর। সুন্দর। প্রথম এই ফার্স্ট টাইম আসছেন? জি। কি দেখলেন এতক্ষণে? এখানে গণভবনের চারিদিকে ঘুরছি। গণভবন বলতে এটা না ওপাশটা? মেনটা মনে হয় ওইটা। ওইটা ওটা ওটা পুরনো বোঝা যাচ্ছে, জি। তাই না? এই ভবনটা নতুন লাগছে। এটা কি জিনিস বলেন তো? এটা কামান না? হিসেবে আমরা ছোট। এটা কি আসলেই কামান মনে হচ্ছে, কিন্তু এই যে ব্রিটিশদের সময় লেখাগুলো দেখতে পাচ্ছি। হ্যাঁ, 1853 এই যে এখানে লেখা আছে। সাল লেখা আছে 1799। আমরা এখন রয়েছি কুমার প্যালেসের সামনে, আর এই কুমার প্যালেসের নিচতলায় রয়েছে এক ভয়ঙ্কর বন্দিশালা। ভিতরে তাকালে একদম কুটকুটে অন্ধকার। এখানে সেই সময়ের অপরাধীদের বন্দি করে রাখা হতো। এতই অন্ধকার যে কিছুই দেখার মতো উপায় নেই। প্রতিদিনই এখানে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায়। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এখানে আসে ঐতিহাসিক নিদর্শন দেখতে, আর হতে আসে ইতিহাসের সাক্ষী। প্রাচীন ঐতিহ্য আর প্রত্নতাত্ত্বিক ঐশ্বর্যমণ্ডিত তিলোত্তমা এই রাজবাড়ি নাটোরকে এনে দিয়েছে এক বিশেষ পরিচিতি ও খ্যাতি। এখানে একটি জাদুঘর রয়েছে, অর্থাৎ সেই সময়ের রাজা রানীদের ব্যবহৃত জিনিসপত্রের সংগ্রহশালা, যার মধ্যে উল্লেখযোগ্য হলো রাজার ব্যবহৃত খাট, টেবিল, সিংহাসন ও তলোয়ার সহ নানান মূল্যবান জিনিসপত্র। দেওয়ান দয়ারাম রায় এই রাজবংশের প্রতিষ্ঠাতা। চলুন দেওয়ান দয়ারাম রায়কে নিয়ে কিছু কথা জেনে নেওয়া যাক। 1680 সালে নাটোরের প্রখ্যাত কলম গ্রামের এক তিলি পরিবারে দয়ারাম রায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম নরসিংহ রায়। নাটোর রাজবংশের প্রতিষ্ঠাতা রামজীবন যখন পুঠিয়ার রাজা দর্পনারায়ণের অধীনে চাকুরি করতেন, সে সময় তিনি কাজ উপলক্ষে চলনবিল এলাকার কলম গ্রামে পৌঁছেন। এ সময় দুজন বালক রাজা রামজীবনের নৌকার সামনে উপস্থিত হয়। দুটি বালকের মধ্যে একজনের কথাবার্তা ও বুদ্ধির পরিচয় পেয়ে তিনি বালকটিকে নাটোরে নিয়ে আসেন এবং মাসিক 8 আনা বেতনে চাকুরিতে নিয়োগ করেন। পরে সামান্য লেখাপড়া শিখে জমা খরচ রাখার মতো যোগ্যতা অর্জন করেন এবং রামজীবন তাকে মাসিক 8 আনার পরিবর্তে 5 টাকা বেতনের মুহুরি নিযুক্ত করেন। এক সময় রাজা রামজীবন রায় জমিদারি লাভ করেন। তখন রামজীবনের সঙ্গে সঙ্গে দয়ারামেরও ভাগ্য খুলতে থাকে। তিনি প্রথমে রাজা রামজীবনের একজন সাধারণ কর্মচারী থাকলেও প্রতিভা আর বিশ্বস্ততা দিয়ে নাটোর রাজের দেওয়ান পর্যন্ত হয়েছিলেন। রাজা রামজীবন তাকে অত্যন্ত বিশ্বাস করতেন এবং প্রচুর অর্থ সম্পদ তার কাছে গচ্ছিত রাখতেন। এক সময় দয়ারামের প্রভাব এতই বেড়ে যায় এবং তিনি রায় রায়া খেতাবে ভূষিত হন।
দেওয়ান দয়ারাম রায় একসময় যশোরের রাজা সীতারাম রায়কে পরাজিত করেন। সীতারাম রায়কে পরাজিত করে তিনি তার মূল্যবান সম্পদ লুণ্ঠন করেন, কিন্তু সীতারামের গৃহদেবতা কৃষ্ণজির মূর্তি ছাড়া সবকিছুই রামজীবনের হাতে অর্পণ করেন। দয়ারামের এহেন ব্যবহারে রামজীবন খুশি হয়ে দয়ারামকে কৃষ্ণজির মূর্তি স্থাপনের জন্য পুরস্কার স্বরূপ দীঘাপতিয়ার 1 খণ্ড জমি দান করেন এবং বর্তমান বগুড়া জেলার সারিয়াকান্দির চন্দন বাইশা এলাকার নওখিলা পরগনাও দান করেন। এটাই দীঘাপতিয়া রাজবংশের প্রথম জমিদারি। রাজা রামজীবন রায় 1730 সালে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পূর্বে তিনি তার দত্তক সন্তান রামকান্তকে রাজা এবং দেওয়ান দয়ারাম রায়কে তার অভিভাবক নিযুক্ত করেন। রামকান্ত রাজা হলেও প্রকৃতপক্ষে সম্পূর্ণ রাজকার্যাদি পরিচালনা করতেন দয়ারাম। তার দক্ষতার কারণে নাটোর রাজবংশের উত্তরোত্তর সমৃদ্ধি ঘটে। 1748 সালে রামকান্ত পরলোক গমন করেন, অর্থাৎ স্বামীর মৃত্যুর পর রানী ভবানীকে নবাব আলীবর্দী খাঁ বিস্তৃত জমিদারির পরিচালনার দায়িত্ব অর্পণ করেন। পরবর্তীতে এমন কথাও শোনা যায় রানী ভবানী নাকি দয়ারামের উপর সন্তুষ্ট হয়ে তিনি দীঘাপতিয়ার পরগনা উপহার দেন, কারণ রানী চাইতেন স্বাধীনভাবে রাজকার্য পরিচালনা করতে, আর তাই এই পরগনা উপহার দিয়ে দয়ারামকে দূরে সরিয়ে দেয়াই ছিল রানীর মূল উদ্দেশ্য। দীঘাপতিয়ায় প্রতিষ্ঠিত বর্তমান উত্তরা গণভবনটি দয়ারামের পরবর্তী বংশধর রাজা প্রমোদানাথের সময় গ্রিক স্থাপত্য কলার অনুসরণে রূপকথার রাজপ্রাসাদে উন্নীত হয়। কালক্রমে এই প্রাসাদটি প্রথমত গভর্নর হাউস, পরবর্তীতে বাংলাদেশ অভ্যুদয়ের পরে উত্তরা গণভবনে পরিণত হয়। 80 বছর বয়সে 5 কন্যা 1 পুত্র ও প্রচুর ধন সম্পদ রেখে রাজা দয়ারাম রায় ইহলোক ত্যাগ করেন। তিনিই প্রথমে উত্তরা গণভবন খ্যাত দীঘাপতিয়া রাজবাড়ি নির্মাণ করেন। তোমরা কেমন আছো সবাই? আচ্ছা, তোমাদের রিলেশনটা একটু শুনি আগে। এই দুইটাই আমার ফ্রেন্ড। দুইটা ফ্রেন্ড? আচ্ছা, তোমরা কি স্টুডেন্ট? হ্যাঁ। কোথা থেকে আসছো সবাই? বীরকুচ্ছা থেকে আসছি। তোমার নাম? আমার নাম মুসলমান খাদিজা আক্তার। খাদিজা আক্তার। তোমার? আমার নাম জাহানারা। জাহানারা। আর তোমার নাম কি ভাইয়া? আমার শান্ত সর্দার। সবাই কি এক জায়গাতে পড়াশোনা করো? হ্যাঁ, একই কলেজ। এখানে বেড়াতে এসে কেমন লাগছে? অনেক ভালো অনেক ভালো লাগছে। লাগছে। ভালো লাগছে? না নাই তো অনেক ভালো লাগছে। ভালো লাগছে। কি দেখে ভালো লাগলো বলো একটু শুনি। সবকিছু মিলে ভালো লাগছে। মানে ইতিহাসের একটা ব্যাপার, হ্যাঁ। ঐতিহাসিক বিষয়গুলো জানতে পারছো, তাই না? তো যাই হোক, তোমাদের সাথে কথা বলে খুব ভালো লাগলো। আমি যখনই কোনো ঐতিহাসিক জায়গা ভ্রমণ করি তখনই আমি ইতিহাসের এক গভীর মায়াজালে হারিয়ে যাই। তেমনি একটি জায়গা এই দীঘাপতিয়ার রাজবাড়ি। ঐতিহাসিক নিদর্শন এবং ইতিহাসে ঠাসা এই দীঘাপতিয়া রাজবাড়ির ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ভিডিওটিতে লাইক করুন আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। আজকের ভিডিও এ পর্যন্তই। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।